অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। বর্ন টু বি ভিলেন পর্ব 23। হাসপাতালে পৌঁছতেই ইমান ওয়াসিমের উৎকণ্ঠায় ভরা চোখ হঠাৎ বিস্ময়ে থমকে গেল। পুরো হাসপাতাল জুড়ে কালো পোশাক পরা লোকজন মৌমাছির ঝাঁকের মতো ছড়িয়ে আছে। চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। কোনো রোগী নেই, রোগীর স্বজন নেই, স্বাভাবিক কোলাহলের কোনো চিহ্ন নেই। শহরের এত নামকরা একটি হাসপাতাল এমন ফাঁকা বিষয়টা কিছুতেই হজম করতে পারছে না ইমান ওয়াসিম। পার্কিং লটে কয়েকটি কালো গাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মনে হচ্ছে অদৃশ্য কোনো নজরদারি পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। তবে কি সে ফিরে এসেছে? ইমান ওয়াসিমের আগেই মিসেস নিহারিকা দৌড়ে এগিয়ে গেলেন এলিজাবেথের কেবিনের দিকে। স্ত্রীর এমন ছুটে যাওয়া দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন ইমান ওয়াসিম, কিন্তু পরমুহূর্তেই স্ত্রীর চোখে এলিজাবেথের জন্য স্পষ্ট মাতৃত্বের টান দেখে অজান্তেই তার বুক থেকে চাপা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে এলিজাবেথ যে ফ্লোরে ভর্তি, সেখানে পৌঁছতেই তার বিস্ময় আরও গাঢ় হল। চারপাশ কালো পোশাকধারী লোকজন দিয়ে ঘেরা। তাদের দাঁড়ানোর ভঙ্গিই বলে দিচ্ছে অনুমতি ছাড়া একটি মাছিও ভেতরে ঢুকতে পারবে না। ইমান ওয়াসিম বিস্ময়ে বিবর্জিত হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছু পল। রাজনীতির মাঠ কাঁপানো মানুষ তিনি। পরিস্থিতি বুঝতে তার দেরি হল না। এলিজাবেথকে কেউ ঘিরে রেখেছে অদৃশ্য প্রভাব বলয় দিয়ে, আর সেই কেউটা যে কে সেটাও তার অজানা নয়। ইমান ওয়াসিম সম্বিত ফিরে পায় ধাতব স্টিলের দরজা খোলার ক্রিং শব্দে। লিজাবেথের কেবিন থেকে বের হলেন ডক্টর আরভিন। তাকে দেখামাত্র মিসেস নিহারিকা অস্থির কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ে কেমন আছে ডক্টর? আমার মেয়ে, এই শব্দ দুটো কানে যেতেই ইমান ওয়াসিম বোবা বিস্ময়ে চমকে উঠলেন। চাপা প্রতিক্রিয়ায় ঠোঁটে হালকা কম্পন উঠল। বিস্মিত বিমুগ্ধ চোখে তাকালেন স্ত্রীর দিকে। মিসেস নিহারিকার কণ্ঠে প্রবাহমান উৎকণ্ঠা স্পষ্ট। দুশ্চিন্তাগ্রস্ত স্নায়ুচাপে ব্যাকুল কণ্ঠে তিনি আবারও বললেন, বলুন না ডক্টর। ডক্টর আরভিন কিছুটা অবাক হলেন। ওয়াসিম পরিবারের ফ্যামিলি ডক্টর হিসেবে তিনি বরাবরই দেখেছেন এলিজাবেথের প্রতি মিসেস নিহারিকার রূঢ় ব্যবহার। তিনি প্রশ্নভরা দৃষ্টিতে তাকালেন ইমান ওয়াসিমের দিকে। ইমান ওয়াসিম চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলেন। ডক্টর আরভিন একবার দীর্ঘশ্বাস ফেলে নীরব বিস্ময়ে ভরা চোখে ফিরে তাকালেন মিসেস নিহারিকার শঙ্কায় কুঁকড়ে যাওয়া কাঁপা মুখের দিকে। অতঃপর বয়সের ভারে খানিক কর্কশ হয়ে আসা পেশাদার স্থিরতা এনে স্থির কণ্ঠে বললেন, শি ইজ ওকে ফর নাও, তবে কতক্ষণ ভালো থাকবে সেটা নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপর। মিসেস নিহারিকা আতকে উঠলেন। ভয়ভীত কণ্ঠ কেঁপে উঠল। কেন, কি হয়েছে ডক্টর? ডক্টর আরভিন এবার সরাসরি তাকালেন ইমান ওয়াসিমের দিকে। আর দেরি না করে ভারী স্বরে বললেন, শি ইজ স্লোলি মুভিং টুয়ার্ডস ডেথ। ইফ দ্য সার্জারি ইজন্ট ডান নাও, হার লাইফ উইল বি অ্যাট সিরিয়াস রিস্ক। মিসেস নিহারিকার স্বামীর বাহু খামচে ধরে ফুঁপিয়ে উঠলেন। ইমান ওয়াসিম আজকে সিদ্ধান্ত নিতে এক দণ্ড সময়ও নিল না। বড় করে শ্বাস ছেড়ে তাকালেন ডক্টর আরভিনের দিকে। ডোনারের ব্যবস্থা করুন, ওর জ্ঞান ফেরার আগেই অপারেশন করাতে হবে। ডক্টর আরভিন নীরবে সাই জানিয়ে দ্রুত প্রস্থান করল। ইমান ওয়াসিম অল্প স্বরে দীর্ঘশ্বাস ফেলে তাকালেন এলিজাবেথের কেবিনের দিকে। যদিও সেদিন এলিজাবেথ অপারেশনের কথা বলার জন্য তার কাছে গিয়েছিল, কিন্তু অতীতের কাহিনী আর তাকে তা বলতে দেয়নি। তারপরও ইমান ওয়াসিম আজ আর নিজের কথা শুনলেন না। নিজে থেকে খুব বড় একটা সিদ্ধান্ত নিল। হঠাৎ বুক পকেটে থাকা মুঠোফোন চেঁচিয়ে উঠল। ফোনের নীল পর্দায় তাকানো মাত্র তার চোখ জ্বলে ওঠে। তড়িৎ ফোন রিসিভ করে কানে তোলার কারণে সেভ করা সেই আতঙ্কিত নামটা দেখা গেল না, যা দেখে ইমান ওয়াসিমের শিরায় উপশিরায় আতঙ্কের স্রোত বয়ে গেল। কলে পাওয়া নির্দেশ মেনে শঙ্কায় ভারী পা ফেলে নিচে নামলেন তিনি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অথচ তার শির দ্বারা বেয়ে নামছে বরফ শীতল ঘাম। অকস্মাৎ চারপাশে এমন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে মনে হচ্ছে বাতাস নয়, নিঃশ্বাস নিচ্ছে বিভীষিকা। ঠান্ডা হাওয়ার ভেতরেও দাউ দাউ উত্তাপ। কারো অদেখা ক্রোধ যেন দগ্ধ নিঃশ্বাস হয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বড় বড় ঢোক গিলে এগোলেন তিনি। প্রধান ফটকের সামনে পৌঁছতেই বুকের ভেতরটা ধক করে উঠল। যে প্রাঙ্গণ কিছুক্ষণ আগে ফাঁকা ছিল, তা এখন কালো মেঘের মতো ঢেকে গেছে সারি সারি মার্সিডিসে। পার্কিং লট থেকে লনের শেষ ঘাস ডগা পর্যন্ত জায়গা নেই। এ যেন যুদ্ধের আগে সাজানো বিলাসবহুল রণক্ষেত্র।
সেই কালো শাড়ির মাঝখানে অধিনায়ক হয়ে একা দাঁড়িয়ে একটি BMW। প্রতিটি গাড়ির দরজা খোলা। দরজার পাশে দেয়ালের মতো সোজা হয়ে নিঃশব্দ নড়াচড়া শূন্য দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী বাহিনী। বৃষ্টির ফোঁটা নির্দয়ভাবে আছড়ে পড়ছে তাদের পাথুরে শরীরে। তাও কারো চোখে মুখে বিন্দুমাত্র সাড়া নেই, শুধু চোয়ালে জমাট বাঁধা হিংস্র অপেক্ষা। তবে ব্যতিক্রম ছিল শুধু সেই কালো BMW F4-এরই। আশপাশের সব গাড়ি বৃষ্টিতে ভিজে অন্ধকারে মিশে গেলেও এটাকে যেন এখনও ছুঁতে পারেনি প্রকৃতি। হঠাৎ ডোর খোলার ভারী শব্দে হুড়মুড়িয়ে কেঁপে উঠল বয়সে নুয়ে পড়া ইমান ওয়াসিমের নাজুক শরীর। একসাথে খুলে গেল সামনের দুটো দরজা। বেরিয়ে এলো দুই বিপরীত মেরুর মানুষ। একজন যেন অমাবস্যার অন্ধকার, আরেকজন জ্যোৎস্না ভেজা রাতের দীপ্তি। অস্বাভাবিক ফর্সা সেই ব্যক্তি নিঃশব্দে একটি কালো ছাতা মেলে ধরল। অন্যজন দ্রুত পেছনের দরজা খুলে সসম্মানে সরে দাঁড়াল। ঠিক তখনই আকাশ চিরে বিকট বজ্রপাত। শব্দটা মিলিয়ে যাওয়ার আগেই গাড়ির ভিতর থেকে নিশ্চিত ভঙ্গিতে একটি পা নেমে এলো মাটিতে। তার পা মাটিতে পড়ার আগেই ছাতাটা স্থির হয়ে গেল তার মাথার ওপর। অতঃপর সে নামল। গাড়িগুলোর মতোই তার আপাদ মস্তক কালোতে মোড়া। প্রথমেই তার দৃষ্টি গিয়ে বিদ্ধ করল ইমান ওয়াসিমকে। বাজ পাখির মতো তীক্ষ্ণ আর ইস্পাতের মতো ঠান্ডা সেই চোখের আঘাতে রক্ত হিম হয়ে গেল তার। ওটা যেন তাকানো নয়, রায় ঘোষণা ছিল। অকস্মাৎ বৃষ্টি থেমে গেল। সময়ের সাথে যেন আকাশও শ্বাস আটকে অপেক্ষা করছে গর্জনের। ফর্সা গড়নের লোকটি ছাতা বন্ধ করে একটি গার্ডের হাতে দিতেই সে মুহূর্তের জন্য রোবোটিক ভঙ্গি ভেঙে গাড়িতে ছাতাটি রেখে আবার মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ইমান ওয়াসিম কাঁপা চোখে তাকিয়ে রইলেন যমদূতের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা সেই দুই বিপরীত মেরুর দুজনের দিকে। মাথার ভেতর তার হিসাব মিলছে না। কিভাবে একই বৃত্তে এরা দুজন মানায়? একজনের অস্বাভাবিক উজ্জ্বলতা চোখে লাগে, তাকিয়ে থাকা দায়, অথচ অন্যজন সম্পূর্ণ বিপরীত। অন্ধকারে গড়া গড়ন আর মাথার বাজ কাঠ তাকে আরও হিংস্র, আরও দমবন্ধকারা করে তুলেছে। একজনের শারীরিক কাঠামো নারী সমাজের কোমল হৃদয়ে ঝড় ওঠার মতো আকর্ষণ, অথচ অন্যজনের অতিরিক্ত সুগঠিত উপস্থিতি দেখলেই যেন নিঃশ্বাস থমকে যায়। তবু মিল আছে এক জায়গায়, দুজনেই দীর্ঘদেহী আর চোয়ালে খোদাই করা কঠোরতা। এই বৈপরীত্যের সমীকরণে ডুবে গিয়ে ইমান ওয়াসিম সাময়িকভাবে মাঝখানের মানুষটিকে ভুলেই গিয়েছিলেন। হঠাৎই চোখ ফেরাতেই বুক কেঁপে উঠল। পাশে দাঁড়ানো দুজন যত লম্বাই হোক, মাঝের জন তাদেরও ছাড়িয়ে। উচ্চতায়, প্রভাবে, চোয়ালের তীক্ষ্ণতায়, উপস্থিতির ওজনে সব দিক দিয়ে এগিয়ে। তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সরু হয়ে আসা চোখ এক কোপে কেটে ফেলার মতো দৃষ্টি। নড়াচড়া নেই, আছে শুধু চাপ। ইমান ওয়াসিম দ্রুত তার দৃষ্টি ফিরিয়ে নিলেন। বুক শুকিয়ে আসছে তার। চোখের ধারালো ভয়ে শরীর যখন পাথর হয়ে যায়, তখনই তার কণ্ঠে নেমে এলো অদ্ভুত মধুরতা। মধু ছোঁয়া কণ্ঠে ঝরে পড়ল আন্তরিক সম্বোধন। সালাম মাই বিলাভেড ফাদার ইন ল। আদুরে সম্বোধনের উষ্ণতা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই দৃশ্যটা ছিঁড়ে গেল বজ্রপাতের মতো। চোখের পলকে অস্বাভাবিক দ্রুততায় সে ঝড়ের মতো ঝাঁপিয়ে এলো। পরের মুহূর্তেই দানবীয় লাথি সজোরে আছড়ে পড়ল ইমান ওয়াসিমের তলপেটে। দম বন্ধ হয়ে তিনি ছিটকে পড়লেন সিঁড়িতে। হাড় ভাঙার শব্দের সাথে শরীরের হাড়ে হাড়ে ব্যথার বিস্ফোরণ ঘটল। মন্থর ধীর গতিতে একটি মানব ছায়া নেমে এলো মুখের ওপর। একটি অসামান্য সুন্দর মুখ, অথচ বিকৃত ক্রোধে বিভীষ্ম। সেই মুখ এত কাছে যে তার উষ্ণ দহনময় নিঃশ্বাস আঁচড় কাটছে ইমান ওয়াসিমের ত্বকে। মরুভূমির লু হাওয়ার মতো তপ্ত আগুন ছড়ায় তার শ্বাসে শ্বাসে। আর সেই সমুদ্রনীল মণিটাও শান্ত নয়, ঝড়ের আগের গাঢ় গম্ভীরতা মিশে আছে তাতে। সেই নীলাভ মণিতে নিজের আতঙ্কিত ভাঙা প্রতিচ্ছবি দেখতে পেলেন ইমান ওয়াসিম। বিচ্ছিন্ন এক মুখভঙ্গিতে দাঁতে দাঁত পিষল সে। শি ইজ মাই ওয়াইফ, হাউ ডেয়ার ইউ লুক ফর আ ডোনার ফর মাই ওয়াইফ উইদাউট মাই পারমিশন? অন্য কারোর অর্গ্যান ঢুকবে ওর ভেতর, আমার স্ত্রীর ভেতর? এটা আদৌ সম্ভব? কল্পনাতেও আনার মতো বিষয়। থরথর করে কাঁপছিল ইমান ওয়াসিমের কণ্ঠ। শরীরের ব্যথা ভুলে গিয়ে ব্যথাকৃষ্ট কণ্ঠে বলতে চাইলেন, দ্রুত অপারেশন না করালে আমার মেয়ে মারা যাবে। আই এম হাজব্যান্ড, ওর ভালো আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। বাতাসে বজ্রধ্বনির মতো বজ্রকণ্ঠে ফিরে এলো জবাব। ইমান ওয়াসিম চোখ মুখে বিস্ময়ের ঝলক দিল, কিন্তু কিছু বলার সুযোগও পেলেন না। দানব আকৃতির সেই ব্যক্তি তাকে শক্ত করে টেনে নিয়ে চলে গেল। চেঁচতে গেলে কণ্ঠনালী চেপে ধরা হলো। এক হাতেই তাকে শূন্যে তুলে ফেলা হলো। কানের কাছে চাপা কণ্ঠবদ্ধ স্বর ভেসে এলো, একদম চুপ,
যতটা ভালো দেখাস তুই আদৌ এত ভালো বাপ নইস। ভালো বাপ হলে মন্ত্রী হওয়ার লোভে মেয়েদের কোনো চরিত্রহীনের কাছে দেওয়ার চেষ্টা করতি না। ইমান ওয়াসিম চোখ আড়াল হলে সে হাসপাতালের দিকে হাঁটতে লাগল। এক হাত স্বভাবসিদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে পেন্টের পকেটে গোজা। হঠাৎ পেছন থেকে অতি ফর্সা সুদর্শন ব্যক্তি তটস্থ কণ্ঠে বলে উঠল, বস, ইট উইল বি রিস্ক ফর ইয়োর লাইফ। তবু সে থামল না। রুক্ষ চোয়ালা চিবুকে কোনো ভাব পরিবর্তন হল না। নির্লিপ্ত সে এগিয়ে যেতে যেতে গমগমে আওয়াজে বলল, দেন লেট দ্য লাইফ বি রিস্কড ফর লাইফ। এলিজাবেথের জন্য ডোনার খুঁজতে বেশি সময় লাগল না। সাধারণত রোগীর জন্য দিনরাত এক করে খোঁজা লাগে। সেখানে ডোনার নিজেই হাজির হয়েছিল, তাও মাত্র 25 মিনিটের মধ্যে। যখন এলিজাবেথকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তখনই পাশের কেবিন থেকে বের করা হলো আরেকজনকে। বৃষ্টিমুখর সেই রাতেও এতটা কাছে থেকেও কাছাকাছি আসা হয়নি কারোর সঙ্গে। ঘুমের ভারে চোখের পাতা বারবার জোড়ায় জোড়ায় চাপিয়ে দিচ্ছে। তাকিয়ে থাকা দায়বদ্ধতা হয়ে আছে। এলিজাবেথের কেবিনের সামনে মৌমাছির মতো ছড়িয়ে থাকা গার্ডরা স্তব্ধ হয়ে অপেক্ষা করছে, যারা দিনের শিফটে দায়িত্ব নেবে তাদের জন্য। দায়িত্ব ভাগ করা হয়েছে ডে আর নাইট শিফটে। রাত তখন 3:30, ঘুমের মধ্যে ডুবে থাকার সময়। অথচ কেউই চোখের পাতা এক করার সাহস পাচ্ছে না। ঘুম তো দূর, চোখের পাতা এক করাও নিষিদ্ধ। এলিজাবেথের কেবিন অতিক্রম করার অধিকার আছে শুধু বাতাসের। তাদের অতিক্রম করে একটি মাছিও ভিতরে প্রবেশ করতে পারবে না। 4 দিন আগে এলিজাবেথের অপারেশন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই সময়ে 2 বার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থার কারণে ওকে ঘুমের ওষুধ দিয়ে স্থির রাখা হয়েছে। শুধুমাত্র এলিজাবেথের নিরাপত্তার জন্য গার্ডরা এত তটস্থভাবে অবস্থান করছে। হঠাৎ কারোর পায়ে ভারী ধ্বনিতে সকলেই সতর্ক হয়ে দাঁড়ালো। অটোমেটিক অস্ত্র বের হয়ে এলো। তবে যে আসল, তার ওপর অস্ত্র ওঠানো কল্পনায় অপরাধ। সকল গার্ড সরে গিয়ে মাঝখানে পথ খুলে দিল। সে গমগমে পায়ে হেঁটে এলিজাবেথের কেবিনে ঢুকল। কিছুক্ষণ পরই আবার অচেতন এলিজাবেথকে কোলে নিয়ে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর ন্যাসও উপস্থিত হলো। সে দেখতে এসেছে গার্ডরা ঠিকঠাকভাবে ডিউটি পালন করছে কিনা। তখনই রিচার্ডের আগমন। রিচার্ডকে দেখামাত্র সকলের চোখ ঝলসে উঠল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ভেতর কেঁপে উঠল। গার্ডদের অভিব্যক্তি দেখে ন্যাসোর কপালে ভাঁজ পড়ে। রিচার্ড কারোর দিকে না তাকিয়ে সোজা এলিজাবেথের কেবিনের দিকে এগোতে থাকল। কয়েক সেকেন্ডের মধ্যে ভেতর থেকে ভেসে এলো তার গর্জন, ওয়্যার ইজ শি? রিচার্ড ক্ষিপ্র গতিতে কেবিন থেকে বেরিয়ে আসে। সকল গার্ড ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে। রিচার্ড একজনের কলাপ চেপে ধরে হিংস্র কণ্ঠে চিৎকার করে উঠল, আমার ওয়াইফ কোথায়? গার্ডটা নিজেকে ধরে রাখতে পারল না। ভয়ে প্রস্রাব ভেটে পড়ল। রিচার্ডের চোখ থেকে আগুন ঝরছিল। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবুও তেজ কমেনি। সে আবার চিৎকার করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একজন গার্ড কাঁপা কাঁপা স্বরে বলল, বস, আপনিই তো একটু আগে ম্যামকে নিয়ে গেলেন। ঝোড়ো হাওয়ার মতো রিচার্ডের হাত স্থবির হয়ে গেল। চোখ মুখে বিজলির মতো বিস্ময় ঝলক দিল। হতবাক ন্যাসো পাশ থেকে বলল, হোয়াট রাবিশ, বস তো এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। পিয়ানোর নরম ঝরঝরের সুরে চোখ মেলে ধরার চেষ্টা করল এলিজাবেথ, কিন্তু ঘুমের ইঞ্জেকশনের তীব্রতায় চোখের পাতা পুরোপুরি খোলে না। ঝাপসা দৃষ্টির ভেতর কেবল বোঝা যায় কেউ একজন উল্টো দিকে বসে পিয়ানো বাজাচ্ছে। নড়তে চাইল সে, শরীর সাড়া দিল না। নিজের অস্তিত্ব আবিষ্কার করল একটি চেয়ারে বন্দি অবস্থায়। হাতও লাকড়ে ধরে উঠতে চাইল, তাও পারল না। শরীরে এক বিন্দু শক্তিও নেই। বারবার চেষ্টা করতে গিয়ে পেটের কাঁচা সেলাইয়ের জায়গায় চাপ পড়তেই মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আহ! এলিজাবেথের ব্যথাতুর শব্দে থমকে গেল তার আঙুল। থেমে গেল পিয়ানোর নরম স্বর। সে ধীরে পিছন ফিরে তাকালো। এলিজাবেথের মাথা বারবার কাত হয়ে পড়ছে। সোজা হয়ে বসে থাকতে পারছে না। কালো ওভারকোট পরা লোকটি সামনে এসে একটি চেয়ার টেনে নিল। একদম কাছে এসে বসল, খুব কাছে, যতটা কাছে থাকলে একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে পড়ে। পুরুষালী বিমুগ্ধকর চাহনিতে চেয়ে সে সামনের অগোছালো চুল সরাতে হাত বাড়াতেই এলিজাবেথের হাত বাধা দিয়ে উঠল। বিরক্ত বোধ করল সে। এলিজাবেথ জড়ানো কণ্ঠে কিছু বলতে চাইলে সে হিসহিস করে থামিয়ে দিল। উহু, নড়ো না, আমাকে দেখতে দাও। 2 বছরের তৃষ্ণা মেটাতে দাও লিলি। তোমার চোখে চোখ রেখে মরতে দাও আমায়। বুক ভরে নিঃশ্বাস নিতে দাও। একটু ব্যথাহীন বাঁচতে দাও আমায়। এলিজাবেথ তাকাতে পারছে না। মানুষটার মুখ স্পষ্ট হয়ে ওঠে না চোখে। ভেতরে ভেতরে যে ছটফটানি, যে আতঙ্ক, তা প্রকাশের কোনো উপায়ও নেই। শরীর অবশ, কণ্ঠস্তব্ধ। সামনের মানুষটি মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলিজাবেথের দিকে। তৃষ্ট চোখে তাকিয়ে থাকতে থাকতে তৃষ্ট কণ্ঠে বলে ওঠে, তুমি হারিয়ে যাওয়ার পর পথ তো অনেক ছিল, কিন্তু পা এগোয়নি।
চোখ মুগ্ধতা খুঁজে পায়নি, হৃদয়ে কোনো টান অনুভব করেনি। থমকে যাওয়া মস্তিষ্ক শুধু তোমাকেই খুঁজে গেছে। দেখো, খুঁজতে খুঁজতে আজ তোমাকেই পেয়ে গেছি। কে বলে স্রষ্টার কানে সৃষ্টির আর্তনাদ পৌঁছয় না? ভালোবাসায় যদি স্বচ্ছতা থাকে তবে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে তার চোখ ছলছল করে ওঠে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এলিজাবেথের হাতের ওপর। এলিজাবেথ কেঁপে ওঠে, নিজেকে গুটিয়ে নিতে চায়, কিন্তু শরীর আজ তার সঙ্গে চরম বেইমানি করছে। কণ্ঠটা চেনা চেনা, ভয়ঙ্করভাবে চেনা। হঠাৎই সব পরিষ্কার হয়ে যায় তার ভেতরে। এটা সুরাকার, সেই শয়তান। কাঁপছে সুরাকারের গলা। সরি লিলি, সরি, খুব করে সরি। তোমাকে ভুল বোঝার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে কাঁদানোর জন্য, তোমাকে ব্যথা দেওয়ার জন্য। বলতে বলতে সে এলিজাবেথের পায়ের পাতায় হাত রাখল, নিগূঢ় ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল সেখানে। তারপর জড়িয়ে আসা কণ্ঠে আবারও ফিসফিস করে বলল, তোমাকে ভুল বোঝার জন্য আবারও সরি। মুখ তুলে তাকালো সে, চোখে একরাশ ভাঙা অফসোস। সত্যি আমি বোকা লিলি, নইলে কিভাবে ভাবি আমার লিলি ফুল আমাকে ছেলে পালিয়ে এসেছে? তারপর হঠাৎ করে কিছু জপন ভেঙে গেল তার ভেতরে। মুহূর্তের মধ্যে সে একটা হকি স্টিক তুলে চারপাশে যা ছিল একে একে সব ভাঙচুর শুরু করল। হিংস্র গর্জনের সাথে কণ্ঠ ফেটে বেরোতে লাগল, তোমার নিঃশ্বাসে যদি আমার নাম না থাকে, বিশ্বাস করো তোমার নিঃশ্বাস চলবে না, এক মুহূর্তও বাঁচতে দেব না আমি। হঠাৎ সে থামল, আবার এগিয়ে এলো এলিজাবেথের কাছে, হাঁটু গেড়ে বসল। দু হাতে রাজলায় এলিজাবেথের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, ভয় পেও না জান, আমি কিভাবে মানি তোমায়, তোমায় খুব ভালোবাসি যে আমি। তার ছোঁয়ায় এলিজাবেথের অস্বস্তি ক্রমশ বাড়তে লাগল। সে তীব্র চেষ্টা করে মুখ তুলে তার চোখের দিকে তাকানোর, কিন্তু তার আগেই সুরাকার এলিজাবেথের কপাল ঠেকিয়ে দিল তার কাঁধে। ভেজা গলায় অনুনয়ের সাথে ফিসফিস করল, যে খেলায় নেমেছি মরতে তো হবেই। মরার আগে চলো না কিছুদিন একসাথে বাঁচি, একে অপরের বাহুতি মিশে থাকি, ঠিক যেভাবে নারীর অঙ্গে মিশে থাকে কলঙ্ক। সে আরও ঘনিষ্ঠ হতে যাওয়ার মুহূর্তে নিচ থেকে হঠাৎ পায়ের শব্দ ভেসে এলো। সতর্ক হয়ে সুরাকার উঠে দাঁড়ালো। জানলার দিকে নজর দিয়ে দেখতে পেল রিচার্ড দ্রুত দৌড়ে আসছে। আজকে দ্বিতীয়বার সে রিচার্ডকে দেখেছে। সেদিনের মতো আজকের দৃশ্যটি তার মস্তিষ্কে চাপ ফেলে, যার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। চোখের সামনে সবকিছু ক্রমশ ঝাপসা হতে লাগল। অজ্ঞাত মস্তিষ্ক চেষ্টা করলেও বুঝতে পারছে না রিচার্ড কিভাবে এত দ্রুত পৌঁছে গেল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল এলিজাবেথের গলায়, একটা রিং। এই রিংটি রিচার্ডই বিয়ের দিন দিয়েছিল। পরবর্তীতে সেটি চেনের সঙ্গে ঝুলিয়ে এলিজাবেথ গলায় রাখে। সুরাকার বুঝতে পারল এই রিংয়ের ভেতরই নিশ্চয়ই কোনো ডিভাইস আছে, যেটা দিয়ে ট্র্যাক করে রিচার্ড এত দ্রুত এখানে পৌঁছেছে। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে, মস্তিষ্কের চাপ বাড়ছে। দুর্বল অবস্থায় শক্তিশালী শত্রুর সঙ্গে মোকাবিলা করা নিছক বোকামি। সুরাকার দ্রুত জানলা দিয়ে নিচে লাফ দিল। রিচার্ড যখন ওপরে পৌঁছালো, দেখতে পেল কেউ ঝাঁপ দিয়ে নিচে নেমেছে, কিন্তু সে সরাসরি সেই দিকে ছুটল না। ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে এলিজাবেথের কাঁধে ড্রাগ পুশ করতেই সে তার বুকে ঢলে পড়ে। রিচার্ড আলতো করে এলিজাবেথকে চেয়ারে বসিয়ে দিল। তারপর কাকে যেন দ্রুত ফোন করে নির্দেশ দিল ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর আর এক মুহূর্তও নষ্ট করল না। শিকারী যেমন ঝড়ের গতিতে শিকারের পিছু নেয়, ঠিক তেমনই সে নেমে পড়ল শিকার ধরতে। ছুটে গিয়ে বাইকে চড়ল। যেদিক থেকে আগে বাইকের শব্দ ভেসে এসেছিল সেদিকেই ধেয়ে গেল। স্পিডোমিটারে চোখ রাখতেই দেখা গেল প্রথম ধাপেই স্পিড 70+। অন্যদিকে মস্তিষ্কের স্নায়ুকোষে রক্ত চলাচল হঠাৎ তীব্র হয়ে ওঠায় সুরাকার প্রথমে বাইকে গতি তুলতে পারছিল না, কিন্তু পিছন থেকে আরেকটি বাইকের এক্সেলারেটরের হিংস্র গর্জন কানে আসতেই তড়িৎ মস্তিষ্ক সজাগ হয়। রিয়ার মিররে তাকিয়ে দেখল পিছনে রিচার্ড। হেলমেটের আড়ালে মুখ দেখা না গেলেও যে উন্মত্ত গতিতে সে এগিয়ে আসছে তাতে স্পষ্ট সে আর কেউ নয়, ব্লাডি বিস্ট রিচার্ড কায়নাথ। সঙ্গে সঙ্গে ম্যাড বিস্টের ঠোঁটের কোণে খেলে গেল এক চিলটে হাসি। আজ খেলা জমেনি সেটা ঠিক, তবুও দীর্ঘদিন পর যে রাইডটা জমতে চলেছে এটুকুই তার জন্য যথেষ্ট। অনেকদিন রেস হয়নি, আজ শিকার আর শিকারীর মাঝখানে রাস্তাই হবে অ্যারেনা। পর মুহূর্তেই সুরাকার পেশাদার রাইডারের নিখুঁত ভঙ্গিতে বাইকের থ্রটল চেপে ধরে। ইঞ্জিনের গর্জন মুহূর্তের মধ্যেই বাতাসের কোমলতা ছিঁড়ে দেয়। তবে পিছনে রিচার্ড একচুলো দমল না। গ্রিপে বলশালী দুহাত শক্ত করে ধরে এক ঝটকায় স্পিড বাড়ায়। তার তীক্ষ্ণ চোখের শিকারী দৃষ্টি স্থির হয়ে সামনে থাকা ম্যাডবিস্টের উপর গেঁথে আছে। আজ আর কোনো স্পোর্টস বাইক নয়, দেশি বাইক হয়েও ম্যাডবিস্ট যেভাবে মেশিনটাকে নাচাচ্ছে মনে হয় এটা তার প্রিয় খেলনা। এক্সেলারেটরের বিকট চিৎকার আর চাকার কর্কশ ঘর্ষণে চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে আছে। কারোর মধ্যে সিগন্যাল মানার কোনো বালাই নেই। তারা ঝাঁপিয়ে পড়ল 300 ফিট রোডের দিকে।
বাংলাদেশের হাতে গোনা জ্যামমুক্ত সড়কের মধ্যে ৩০০ ফিট একটি। এটাকে বলা যেতে পারে মৃত্যু স্ট্রিপ। ৩০০ ফিটে ঢোকার ঠিক আগ মুহূর্তে কুড়িল বিশ্ব রোডে একজন ট্রাফিক পুলিশ হাত তুলে থামতে বলে। ম্যাডবিস্ট ব্রেক টানে না, উল্টো বাইক ছুটিয়ে দেয় তার দিকেই। শেষ সেকেন্ডে পুলিশটা ঝাঁপ দিয়ে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। সামনে ম্যাডবিস্ট গুলির মতো মিলিয়ে গেল, পিছনে পড়ে রইল রিচার্ড। আরেকজন পুলিশ তুমুল গতিতে এগিয়ে এসে বাধা দিতে চাইলে রিচার্ড এক মুহূর্তও ভাবে না, সোজা টুলবক্সের উপর দিয়েই বাইক তুলে দিল। আর তারপরই শুরু হলো ভয়ঙ্কর এক রেস। রাস্তা সংকুচিত হচ্ছে, স্পিড বাড়ছে, বাতাস ছুরি হয়ে গাল কাটছে। দুটো বাইক, দুটো শিকারী একটা রাস্তায় ধোঁয়া আর মৃত্যুর গন্ধ ছড়িয়ে ছুটছে শুধু। তবে ম্যাডবিস্ট ছিল এগিয়ে। সে থ্রটল পুরো খুলে দেয়। বাইকটা এবার যেন হাওয়ার ওপর ভাসছে। সামনে ফাঁকা ৩০০ ফিট, স্পিডোমিটারের কাঁটা লাল দাগ ছুঁয়ে কাঁপছে। পিছনে থাকা রিচার্ড অধরের এক কোণ বাঁ পাশে হেলিয়ে হাসে। তারপর এক হাতে গ্রিপ শক্ত করে ধরে অন্য হাতে কোমর থেকে পিস্তল বের করে আনে। এরপরই গুলির শব্দ, বাতাস ফেটে বের হয়। কিন্তু সামনের জন যে কম যায় না। আত্মরক্ষার্থে ম্যাডবিস্ট মাথা নিচু করে বাইক ঝুঁকিয়ে দেয়। গুলির ঝাঁজ তার কানের পাশ ঘেঁষে সাইনবোর্ডে আঘাত করে। পর মুহূর্তেই সে হঠাৎ ব্রেক ট্যাপ করে সাইড স্লিপ দেয়। ধুলো আর চাকার পর্দা তুলে দেয় রিচার্ডের সামনে। এতেও রিচার্ড দমে যায় না। মুভির নির্বিকার হিরোর মতো সে ফুটরেস্টে দাঁড়িয়ে পড়ে, শরীর একপাশে হেলিয়ে ধুলো ভেদ করে আরেক রাউন্ড গুলি ছোড়ে। ম্যাডবিস্ট বাইকটা প্রায় শুইয়ে ফেলে। চাকা আর অ্যাসফল্টের মাঝে এক চুল ফাঁক রেখে গুলি এড়িয়ে যায়। এক সেকেন্ডের জন্য দুজনের চোখ লক হয়। শিকার আর শিকারীর নীরব চ্যালেঞ্জ। তারপর হঠাৎই ম্যাডবিস্ট ডান লেন কাট করে। বাঁদিকে ফ্লাইওভারের ছায়া। রিচার্ড ঝাঁপিয়ে পড়ে তার পিছু নেয়। স্পিড এত বেশি যে রাস্তার লাইটগুলো স্ট্রোব লাইটের মতো ভেঙে ভেঙে ঝলসে ওঠে। সামনে একটা তীক্ষ্ণ বাঁক। শেষ মুহূর্তে ম্যাডবিস্ট হ্যান্ডেল ঘুরিয়ে ড্রিফট দেয়। সাথে সাথে পিছনের চাকা আঁচড় কেটে আগুনের ফুলকি ছিটায়। রিচার্ডও থামে না। বাইকটা প্রায় উল্টে বাঁক নেয়। তার কাঁধ ছুঁয়ে যায় গার্ডরেল। এরপরই আরেকটা ঠাস শব্দ। ম্যাডবিস্ট দ্রুত বাইক সোজা করে নেয়। হঠাৎ গতি বাড়িয়ে গুলির লাইনের বাইরে চলে যায়। তবে দৃষ্টিসীমা ছাড়াই না। সে যেন ইচ্ছে করেই ধরা দিচ্ছে না, আবার পালিয়েও যাচ্ছে না। আর কিছু দূর যেতেই হঠাৎ করেই রিচার্ডের বাইকের চাকা পাংচার হয়ে যায়। ব্লাডি বিস্ট থেকে ম্যাডবিস্ট এমনিতেই অনেকটা এগিয়েছিল, তার উপর এবার বাইকও বিকল। রাগ আর ক্ষোভে রিচার্ড নিজের চুল খামচে ধরে। পরপর কয়েকবার সজোরে লাথি মারে বাইকের চাকায়। রিচার্ড দুর্দান্ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও স্বীকার করতেই হয়, সুরাকারের বাইক রাইডিং স্কিল একদম অন টপ। রিচার্ডের মতো আরও কয়েকজন দুর্ধর্ষ রাইডারের সঙ্গেও টক্কর দেওয়ার ক্ষমতা তার আছে। প্রশিক্ষিত স্পোর্টস রাইডারের নিখুঁত নিয়ন্ত্রণে সে বাইক চালায়। প্রকৃতিও বাধ্য হয়ে মেনে নেয়, ফাইটার পাইলট রিচার্ড আকাশের রাজা হলেও বাইকার সুরাকারই জমিনের রাজা। বস, হিয়ার ইজ ইয়োর টয়। খাঁ খাঁ করা বিরক্তিকর নিস্তব্ধতার মাঝেই ভেসে এলো চেনা সেই স্বর। রিচার্ড কপালে কুঞ্চন ফেলে পিছনে ফিরল। দেখতে পেল লুকাস আর ন্যাসোকে। লুকাস ড্রাইভিং সিট থেকে নেমে ন্যাসোর গাড়ির দিকে এগোতে এগোতেই চাবিটা ছুড়ে দিল রিচার্ডের দিকে। বাঁকা হাসিতে চোখ টিপল সে। মুহূর্তের মধ্যেই রিচার্ডের চোয়ালে ফিরে এলো বিজয়ের ঝলক। নিখুঁত এক ক্যাচে চাবিটা ধরে ফেলল সে। অতঃপর আর এক দণ্ড দেরি না করে গিয়ে বসল তার পছন্দের বিএমডব্লিউতে। সে যেমন দুর্দান্ত ফাইটার পাইলট, তেমনি খাঁটি কার ফ্রেক। হাই স্কুল লেভেল থেকেই স্পোর্টস কার চালায়। বাইকের প্রতি আলাদা শখ না থাকলেও অল্প বয়সেই ড্রাইভিংয়ের দক্ষতা সে নিখুঁতভাবে আয়ত্ত এনেছিল। তারপর এবার শুরু হবে আসল খেলা। সঙ্গে তার প্রিয় গাড়ি, প্রিয় সঙ্গী। আর কীই বা লাগে। এবার তারা আর মানুষ কিংবা বসের বডিগার্ড হয়ে না, বাজ পাখির দলের মতো একসাথে চাকার কর্কশ আর্তনাদ তুলে শিকারের পেছনে ঝাঁপিয়ে পড়ল তারা। সামনে কালো ছায়ার মতো ছুটে চলেছে সুরাকার। তখনও তার বাইকের ইঞ্জিনের গর্জন বাতাস চিরে দিচ্ছে। টায়ারের ঘর্ষণে কেঁপে উঠছে রাস্তা। হেলমেটের ভেতর হেজেল চোখ দুটো সামনে স্থির। পেছনে তাকানোর কোনো প্রয়োজনই বোধ করছে না। তখনই হঠাৎ পেছনে রিচার্ডের গাড়ি গর্জে ওঠে। স্টিয়ারিংয়ে দু হাত শক্ত করে চেপে ধরে পেডালে চাপ বাড়ায় সে। স্পিডোমিটারের কাঁটা দাউ দাউ করে লাফিয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই সুরাকারের খুব কাছে পৌঁছে গেল রিচার্ড। তার গাড়ির পাশাপাশি ছুটছে ন্যাসোর গাড়ি। লুকাস সিট বেল্ট আঁকড়ে বসে আছে। ভয়ে ততস্থ সে। ন্যাসো জানলা নামিয়ে রিচার্ডের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ডান লেনে কাটবে বস। ঠিক সেই মুহূর্তে সুরাকার হঠাৎ লেন বদলায়। এক ঝাঁকুনিতে বাইকটা ট্রাফিকের ফাঁক গলে বেরিয়ে গেল। রিচার্ডের চোখে আগুন জ্বলে ওঠে। রক্তঝরা ক্রোধে চোয়াল শক্ত হয়ে মটমট করে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং ঘোরায় সে। গাড়ির চাকা চিৎকার করে উঠলেও কন্ট্রোল ছাড়ে না।
রাতের শেষ প্রহরে রাস্তা জুড়ে হর্ন, ব্রেক আর আতঙ্ক একসাথে ভেজা শিশিরের মতো ছড়িয়ে পড়ে। সুরাকার সামনে যা পাচ্ছে তাকেই অস্ত্র বানাচ্ছে, কখনো বাঁশের গা ঘেঁষে, কখনো ট্রাকের নিচে প্রায় ঢুকে গিয়ে আবার বেরিয়ে আসছে। রাগ, ক্ষোভ আর উত্তেজনায় ন্যাসো দাঁত পিষে চিৎকার করে বলল, বস, ও আমাদের খেলাচ্ছে। না, রিচার্ডের দৃষ্টি তখনও স্থির, শীতল, বাজ পাখির মতো শানিত দৃষ্টিতে সে তাকিয়ে আছে সুরাকারের বাইকের দিকে, কণ্ঠে বরফ ঝরা শীতলতা। ও আমাদের লিড দিচ্ছে। পরক্ষণেই সে ধ্বংসাত্মক থাপায় গিয়ার নামালো। এক ঝটকায় গাড়িটা বিপদসীমা ছাড়িয়ে গিয়ে চূড়ান্ত স্পিড তুলল। ধীরে ধীরে কমতে লাগলো দূরত্ব। বাইক আর গাড়ির মাঝখানের ফাঁকটা এবার আর আগের মতো নিরাপদ রইল না। ঠিক তখনই আকাশে ভেসে উঠল একটি হেলিকপ্টার, যা ম্যাড বিস্টের বাইককে ফলো করছে। এটি আর কেউ নয়, অফিসার প্রেম। একই সঙ্গে ন্যাসো যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশ হঠাৎ অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢেকে গেল। শব্দ থেমে গেল, বাতাস থমকে দাঁড়ালো। তবে তারপরই হঠাৎ সামনে থেকে প্রলয়ের মতো ঝাঁপিয়ে এলো ন্যাসোর গাড়ি। পেছন থেকে তেড়ে এলো রিচার্ড। দূর থেকে চোখে চোখ রেখে দুজনেই বাঁকা ঠোঁটের হিংস্র হাসি দিল। ক্ষুধার্ত বাঘের মতো স্পিড বাড়িয়ে ঝাঁপিয়ে আসতে লাগলো সুরাকারের দিকে। সামনে পেছনে রাস্তা রুদ্ধ, সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুরাকার বুঝতে পারে এই শিকারীরা সাধারণ কেউ নয়। রিচার্ড আর ন্যাসো একসাথে প্রস্তুত। পরিস্থিতি এমন যে খেলা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, অথচ শেষটা কেমন হবে সেটা কেউ জানে না। তারা যে তাকে পিষে ফেলার প্ল্যান করেছে এই সত্য বুঝে সুরাকার নিম্ন অধর কামড়ে কুটিল হাসল। চোখে মুখে এক ফোঁটাও ভয় নেই। যারা তাকে জীবন্ত চূর্ণ করতে আসছে তাদের থেকেও যে সে ভয়ঙ্কর, এ বিশ্বাস তার রক্তে। হঠাৎ শরীর ঝুঁকিয়ে সে নেয় শেষ এক রিস্কি মুভ। নিখুঁত এক বাঁকে দুই গাড়ির মাঝখান থেকে সরে যেতে তুমুল গতিতে ছুটে আসা গাড়ি দুটো একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তে উল্টে পাল্টে যায় দুটোই। দূর থেকে দৃশ্যটা দেখে সুরাকার বাঁকা হাসল, কিন্তু ঠিক তখনই অনুভব করল বুকের বাঁ পাশে অজান্তেই চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। সে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এবার পিছু ছাড়াতে হবে অফিসার প্রেমকে, আর তাকে কিভাবে পিছু ছাড়াতে হয় সেটা সে খুব ভালো জানে। পরক্ষণেই সুরাকার ছুটে ঢুকে পড়ল জঙ্গল পথে। যাওয়ার আগে তাদের ওপর তাচ্ছিল্য করে বলে গেল, এই বাইক, ইটস নট জাস্ট আ মেশিন, ইটস মাই ফেভারিট টয়। এলিজাবেথ এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নেই প্রাণ, নেই সজীবতা। তার অপারেশন সাকসেসফুলি সফল হয়েছে আজ 18 দিন। ডিসচার্জ আরও 4 দিন আগে দেওয়ার কথা ছিল, তবে রহস্যজনকভাবে এলিজাবেথের শরীরে ড্রাগস পাওয়া যায়। তবে সে কোনো ক্ষতিকর ড্রাগস ছিল না। মানব মস্তিষ্ক থেকে ক্ষণিকের কিছু স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য এই ড্রাগস ব্যবহার করা হয়। ড্রাগসের ব্যাপারে এলিজাবেথ কিছুই জানে না। ছোটবেলা থেকেই এলিজাবেথের দুটো কিডনি তুলনামূলকভাবে ছোট ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি ধীরে ধীরে অকেজো হতে শুরু করেছিল। তবুও কখনো এলিজাবেথ অপারেশন করাতে রাজি হয়নি। ইমান ওয়াসিম বারবার চেষ্টা করেছিলেন, সব আয়োজন করেছিলেন, কিন্তু এলিজাবেথ কখনোই তার জীবন অন্য কারোর ঝুঁকিতে ফেলার বিনিময়ে সুস্থ থাকতে চায়নি। কিন্তু এবার যা হলো তা এলিজাবেথের নিয়ন্ত্রণের বাইরে। সবাই ভেবেছিল জ্ঞান ফেরার পর সে হয়তো চিৎকার চেঁচামেচি শুরু করবে, কিন্তু সবাইকে অবাক করে এলিজাবেথ নিস্তব্ধ থেকেছে। চোখ খুলেই সে শুধু হালকা কণ্ঠে ছোট্ট করে হিয়ার কাছে জানতে চেয়েছে সে এসেছে কিনা। হিয়ার উত্তর ছিল ব্যথায় জড়ানো। সেই ব্যথা বুকে চেপেই সে 2 দিন ধরে অপেক্ষা করে আছে। অপেক্ষা, স্বামী নামক অচেনা মানুষটা যদি একবার আসে, একবারই। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে যদি ছুটে আসে, তার শক্ত বুকে যদি তাকে জড়িয়ে ধরে। চাওয়া তো কেবল এটুকুই ছিল, এর বেশি কিছু না। তবু লোকটা এলো না। এত বড় একটা অপারেশন হয়ে গেল, তারপরেও না। প্রিয়ার প্রতি প্রিয়র কি এতটাই পাষাণ হওয়া জায়েজ? অর্ক, গৌরব, হিয়া আর ইব্রাত শ্লান মুখে এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন 3 বেলা করে তারা এলিজাবেথের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু একদিনও কোনো কথা হয় না। এলিজাবেথ যেন থেকেও নেই। তারা আসে, অসহায় চোখে দেখে ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকা এলিজাবেথকে, তারপর নীরবে ফিরে যায়। দীর্ঘক্ষণের একগুঁয়ে নির্জীব দৃষ্টিভঙ্গি ভঙ্গ করে এলিজাবেথ তাকালো ইব্রাতের দিকে। গলায় জোর নেই, তাও ক্ষীণ স্বরে ফের বেহায়ার মতো জানতে চাইল, সে এসেছে? ইব্রাত বিরস মুখে মাথা নাড়ায়। এলিজাবেথ চোখ বুজে। বিরহের ভারে তাচ্ছিল্য করে ঠোঁটের এক কোণ কিঞ্চিত প্রসারিত হল, অথচ নিরস মুখের গাল বেয়ে গড়িয়ে পড়ল যন্ত্রণামাখা অশ্রু। ঠিক তখনই কেবিনে প্রবেশ করল ইমান ওয়াসিম আর মিসেস নিহারিকা। বাবার উপস্থিতি টের পাওয়া মাত্র চোখ বন্ধ অবস্থাতেই অকস্মাৎ এলিজাবেথ বলে উঠল, আব্বু, আমি বিয়ে করব। ইমান ওয়াসিম চমকান, আতঙ্কিত হন। তার বিস্ফোরিত দৃষ্টি ছিটকে গেল এলিজাবেথের রক্তশূন্য মুখে। এলিজাবেথ নির্লিপ্ত,
অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। ইমান ওয়াসিমের কণ্ঠে কম্পন। কাকে? এলিজাবেথ তাকালো অর্কের দিকে। এমনিতেই সকলে বিস্ময়ে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিল, তার মধ্যে আবার এলিজাবেথ অর্কের দিকে তাকাতেই অর্কের বুকের ভেতরটা কেঁপে ওঠে। রসগোল্লার মতো বড় বড় যায় অর্ধ নিমিলিত চোখ। অর্ক আতঙ্কিত মুখে মাথা নাড়াতে থাকে। এলিজাবেথ বলল, অর্ককে? হাড় হিম করা আতঙ্কে অর্ক চিৎকার করে ওঠে, কুত্তার বাচ্চা, আমার সংসার ভানিস না ভাই, আমি মইরে যামু বউ ছাড়া। বলতে বলতে অর্ক ঢলে পড়ে। গৌরব দ্রুত ছুটে গিয়ে অর্ককে আগলে ধরে। কিংকর্তব্য বিমূঢ় ইব্রাত কিছুটা নড়ে উঠল। ঢোক গিলে শুকনো চৌচির গলাটা সিক্ত করল প্রথমে, তারপর শান্তমূর্তি এলিজাবেথের দিকে তাকিয়ে ঝাঝালো তেজস্বী স্বরে খ্যাঁকিয়ে উঠল, ও শালি, এটা আমার ভাই, ভাইকে দুলাভাই হিসেবে মানতে পারবো না আমি। হিয়া নীরব দর্শক, বিস্ময়ের তরঙ্গ তার চোখে ধারাবাহিকতা বজায় রেখে স্পন্দন তুলছে অবিশ্রাম। গৌরব অর্ককে পাশের বেডে শুইয়ে দেয়। বুলেটের গতিতে যার মুখ চলে, বিস্ময়ে বিবর্জিত হয়ে আজ সেও আমতা আমতা করে। আমিও পারবো না এই গেউজ্জামানকে বোনের জামাই হিসেবে মেনে। তাছাড়া এই কালেম জন্মের কিপটে বিয়ের পর তোকে হানিমুনে নিয়ে যাওয়া তো দূর, আমাদের গেটের টাকাও দেবে না। এই বিয়ে অসম্ভব। এই বিয়ে হবে, আমার মেয়ে যা চায় তাই হবে। অর্ক পরিবারের সাথে কথা বলুনি মনের বাবা। সকলে চমকে মিসেস নিহারিকার দিকে তাকালো। মিসেস নিহারিকা দৃঢ়তাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। এলিজাবেথের মধ্যে এখনো কোনো নড়চড় নেই। মাঝ থেকে ইব্রাত লাফিয়ে উঠে বলল, আন্টি, অর্ক গিয়ে। ওর পরপরই চেঁচিয়ে উঠল গৌরব, না 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 আন্টি, অর্ক বাই। কি? হ্যাঁ? ইব্রাত আর গৌরব একসাথে মিসেস নিহারিকার সামনে গিয়ে দাঁড়ালো। একযোগে মাথা নাড়িয়ে কণ্ঠনালীর লম্বা হাড়, বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে চেপে ধরে বলল, জি আন্টি, সত্যি বলছি, একদম কালকার কসম। ওদের ছলাকলা বুঝতে পেরে মিসেস নিহারিকা গম্ভীর হয়ে উঠলেন, তোমরা কি সবাই মিলে আমার সাথে মশকরা করছো? না আন্টি, বন্ধুর জীবন বাঁচানোর চেষ্টা করছি। মিসেস নিহারিকা এবার কিছু তিক্ত বাক্য ছুড়তে যাবেন, তার আগেই সকলের কথার মাঝে ফুল স্টপ বসিয়ে দিলেন ইমান ওয়াসিম, এই বিয়ে হবে। পর্ব 25। ওয়াসিম ভিলার প্রতিটি আনাচে কানাচে সানাই আর ঢোল নগারার তীব্র সুর। রঙিন আলোর মালায় ঝলমল করছে প্রাসাদসম বাড়িটি। একমাত্র মেয়ের বিয়ের আনন্দে কোনো কমতি রাখেননি ইমান ওয়াসিম। আত্মীয় স্বজনের কোলাহল, হাসির ঝর্ণাধারা আর উৎসবের উচ্ছ্বাসে টই টম্বুর চারদিক। তবু এই উল্লাসের মাঝেই নেমে আসে অশুভ ছায়া। সচরাচর আমরা শুনে থাকি বিয়ের আসর থেকে কনে পালায়, কিন্তু এখানে ঘটল উল্টোটা। দায়ে হলুদের রাতেই বর উধাও, কোথাও খুঁজে পাওয়া গেল না অর্ককে। খবরটি যদি ছড়িয়ে পড়ত, তবে আনন্দমুখর এই আয়োজন মুহূর্তেই ভেঙে পড়ত লজ্জা আর অপমানে। কিন্তু ভাগ্য যেন আগে থেকেই সহনশীল হয়েছিল এলিজাবেথের প্রতি। কেলেঙ্কারির আগুন ছড়িয়ে পড়ার আগেই হাজির হল প্রফেসর আনাম। ইমান ওয়াসিমের সামনে দৃঢ় স্থির কণ্ঠে তিনি জানালেন তিনি এলিজাবেথকে বিয়ে করতে চান। এলিজাবেথের বিয়ের সবকিছু কেমন যেন অস্বাভাবিক দ্রুততায় এগোচ্ছিল। সময়ের চেয়েও দ্রুত, প্রশ্নের চেয়েও সহজ ছিল সবকিছুই। এক বাক্যে সম্মতি দিলেন ইমান ওয়াসিম। সেই মুহূর্তে প্রফেসর আনামের চোখে ঝলসে উঠেছিল অস্পষ্ট বিজয়ের রেখা। বহুদিনের প্রতীক্ষিত দাবার চালটি অবশেষে সার্থক হয়েছে। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে নিস্তব্ধ ছিল এলিজাবেথ। সে না বলল না, হ্যাঁও বলল না। সে উপস্থিত থেকেও অনুপস্থিত ছিল। উৎসবের ভিড়ে দাঁড়িয়ে থেকেও ছিল সম্পূর্ণ আলাদা। অথচ তার নীরবতায় শূন্যতা ছিল না, ছিল অপেক্ষা। হলুদে মোড়া মিষ্টি কনে অভিমানী রাজকন্যার মতো হলুদ স্টেজের নিষ্পৃহ মুখে বসে আছে। এলিজাবেথের ঠোঁটে কোনো হাসি নেই, নেই দুঃখের রেখাও। নিরেট ঠান্ডা চিবুকে কলের পুতুলের মতো বসে আছে। তার একপাশে শঙ্কিত মুখে বসে আছে হিয়া আর ইব্রাত। স্টেজ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গৌরব, ওর মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে আছে। হিয়া একটু পরপর তার দিকে তাকিয়ে চোখ রাঙাচ্ছে। ইব্রাত এক ফাঁকে এলিজাবেথের চোখ ফাঁকি দিয়ে পাখির মতো ছুটে গেল গৌরবের কাছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে নিচু গলায় বলল, গৌরব, তুই কি সত্যি জানিস না অর্ক কোথায় আছে? গৌরব আতঙ্কে রোবটের মতো মাথা নাড়ল, না। ঠিক তখনই হিয়া ঝড়ের বেগে এগিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে কড়া গলায় বলল, হ্যাঁ, তুমি জানো না অর্ক কোথায় আছে, ওকে? কেউ যদি জানতে চায় অর্ক কোথায়, তুমি ঠিক এভাবেই বলবে। গৌরব তড়হড়ি করে মাথা নাড়ল। তারা সবাই এখন বুঝে গেছে এলিজাবেথের এই নিষ্পৃহতার নিছক অভিমান নয়, একটি নিখুঁত চাল। না দেখা স্বামীকে সামনে টানতেই সে এমন ঝুঁকির খেলায় নেমেছে, এ কথা আর কারও অজানা নেই। কিন্তু বান্ধবীর মন রাখতে গিয়ে আরেক বন্ধুর জীবন আগুনে ছুড়ে দেবার সাহস তাদের নেই।
এলিজাবেথের সেই অদেখা স্বামী যে তার ব্যাপারে অস্বাভাবিক রকম ডেসপারেট, এ বিষয়ে তাদের ধারণা অগাধ। লোকটা যদি সত্যিই সিনেমার নায়কের মতো বিবাহ লগ্নের অন্তিম প্রহরে হানা দেয় আর নিজের স্ত্রীর পাশে বরবেশে অর্ককে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চয়ই অর্ককে সে রেহাই দেবে না। তাই আগেভাগেই তারা অর্ককে সরিয়ে দিয়েছে। এলিজাবেথ জানে অর্কের একার পক্ষে গা ডাকা দেওয়া সম্ভব নয়, যা করার ওরাই করেছে। সব জেনেও সে চুপ। এমনকি প্রফেসর আনাম যখন বিয়ের প্রসঙ্গ তুলেছিল তখনও সে নির্বিকার ছিল, কারণ যা হওয়ার নয় তা নিয়ে অযথা মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাই সে কনে হয়েও নীরব দর্শক। প্রফেসর আনাম এসেছিলেন এলিজাবেথের গায়ে হলুদ ছুঁয়ে দিতে, কিন্তু তিনি কাছে আসতেই এলিজাবেথ মুখ সরিয়ে নিয়েছিল। থমকে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও হলুদ ছোঁয়াতে এগোতেই হঠাৎ তার ফোন বেজে উঠল। জরুরি কলে তাকে তড়িঘড়ি বেরিয়ে যেতে হলো। আর ঠিক তখনই মাঝ রাস্তায় তাকে তুলে নেওয়া হলো, যা সম্পূর্ণ অজানা রয়ে গেল সবার কাছে। পেটের ভেতর কথাগুলো চেপে রাখতে রাখতে অতিষ্ঠ হয়ে হঠাৎ গৌরব তেতে উঠল। ধুর বাল, টেনশনে মাথা ধরে গেছে, একটু নিচে আসি। কথা শেষ হতেই হিয়া ঝট করে তার কান মুচড়ে ধরল। এই, কার সঙ্গে নাচবে তুমি? ব্যথায় কুকড়ে উঠলেও গৌরব জোর করে হাসল, গলা খাকারি দিয়ে বলল, অবশ্যই আমার বউয়ের সঙ্গে। প্রকৃত পুরুষরা যেমন বউদের নাচায় তেমনি বউয়ের সঙ্গে নাচেও। বলা না বলাতেই হিয়া লজ্জায় রাঙা হয়ে গেল। কান ছেড়ে দিয়ে লাজুক ভঙ্গিতে দুহাতে মুখ ঢেকে ফেলল। ওকে অবিকল নকল করে গৌরবও দুহাতে মুখ ঢেকে ফেলল। ভঙ্গিমা করে কাঁধে হালকা ধাক্কা দিতে ইব্রাতের গা গুলিয়ে উঠল এদের ন্যাকামো দেখে। মুখ বিকৃত করে বলল, এসব নমুনা পছন্দ না বলেই এখন আর তোদের সঙ্গে মিশতে ইচ্ছে করে না। গৌরব গা জ্বালানো হাসি দিয়ে বলল, স্বীকার করে নে, সিঙ্গেল ইব্রাত, ইউ আর জেলাস অফ আস। বলতে বলতে হিয়ার হাত ধরে টেনে টেনে ডান্স স্পটের দিকে নিয়ে গেল সে। ইব্রাত গলা উঁচু করে চিৎকার করল, ফাক ইউ। জিভ কাটল গৌরব, ও সরি, নো, মাই বউ। ভ্যাংচি কেটে এলিজাবেথের পাশে গিয়ে বসল ইব্রাত। এলিজাবেথ তখনও নিশ্চুপ। ইব্রাত পাশে বসতেই এলিজাবেথ হঠাৎ অন্যমনস্ক স্বরে বলল, মানুষ ভালোবাসে একটু ভালো থাকার জন্য, অথচ সবচেয়ে বেশি কষ্ট ভালোবাসার ভেতরেই লুকিয়ে থাকে। ইব্রাত দৃষ্টি নরম করে তাকালো এলিজাবেথের দিকে। আলতো করে হাত ছুঁয়ে আর্দ্র কণ্ঠে বলল, পুরুষ মানুষ এমন কেন রে? শুকনো হাসল এলিজাবেথ। জানিস, পুরুষ মানুষের একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তারা চাইলে পৃথিবীতে নারীকে জান্নাত দেখাতে পারে, আবার জাহান্নামও। ইব্রাত কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ডাকা পড়ল। সে উঠে চলে গেল। এলিজাবেথ চোখ তুলল সামনের ভিড়ের দিকে। হঠাৎ ভিড়ের ভেতর ছদ্মবেশী অফিসার প্রেমের সঙ্গে চোখাচোখি। প্রেম চোখ মারতেই এলিজাবেথের ঠোঁটের এক কোণে বাঁকা হাসি ফুটে উঠল। মিসেস নিহারিকার এক টুকরো স্বাদ ছিল মেয়ের গায়ে নিজের হাতে হলুদ মাখাবেন। সেই সোনালি মুহূর্তে হাসতে হাসতে চোখ ভিজে উঠবে, কিন্তু সেই স্বাদ অপূর্ণই রয়ে গেল। এলিজাবেথ যেন বুক ভরা অভিমান নিয়ে চারপাশে অদৃশ্য প্রাচীর তুলে রেখেছে। যতবার নিহারিকা এগিয়ে এসেছেন ততবার সে এক পা করে সরে গেছে। এই বিয়েটাই যেমন অদ্ভুত, তেমনি সবকিছুতেই তারা, সবকিছুতেই অস্বাভাবিকতা। গায়ে হলুদের আয়োজন হলো, ঢোল বাজল, হাসির শব্দ উঠল, অথচ বর কনে কারো গায়েই হলুদ লাগল না। এলিজাবেথ কাউকেই স্পর্শ করতে দেয়নি নিজেকে। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই হঠাৎ দৌড়ে নিজের রুমে চলে যায়। সারাদিন নিজেকে শক্ত খোলসে মুড়ে রাখতে পারলেও বন্ধ দরজার ওপারে পা রাখতেই সেই খোলস ভেঙে গেল। বুকের ভেতর জমে থাকা খাঁ খাঁ শূন্যতা হঠাৎ ঝড় হয়ে উঠল। সে হাউ হাউ করে কেঁদে উঠল। অভিমান, অপূর্ণতা, না বলা কথা সব মিলিয়ে কান্নাটা ওকে ছিন্ন ভিন্ন করে দিল। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত শরীর ঘুমের কাছে আত্মসমর্পণ করে নেয়। হঠাৎ ঘুমের ভেতর অনুভব করল তার গাল বেয়ে নেমে যাওয়া অশ্রুর ওপর দিয়ে যেন তরল কিছু ছুঁয়ে যাচ্ছে। তারপর কপালে নরম উষ্ণ ঠোঁটের স্পর্শ লাগল। কানের কাছে গভীর ধীর ফিসফিসানির সুর এলো, শাদি মুবারক বেগম। একটু থেমে দুটি গাঢ় চোখ স্থির হল তার ঘুমন্ত মুখের ওপর। কণ্ঠে ছিল অদ্ভুত প্রলুব্ধ দৃঢ়তা। যে খেলা আপনি শুরু করেছেন তার শেষটা না হয় আমি করলাম। হঠাৎ এলিজাবেথের শরীর কেঁপে উঠল। কান্নার ঝাঁকুনি তখনও থামেনি পুরোপুরি। তার সেই কাঁপন টের পেয়ে ছায়ামানব তৎক্ষণাৎ তাকে শক্ত করে আগলে নিল। নিজের বাহুর আবরণে আটকে রেখে দৃঢ় স্বরে বলল, খুঁজো আমায়, তোমার ভেতরের প্রতিটি আওয়াজে আমি আছি। আমাকে খুঁজতে খুঁজতে যদি ভেঙেও পড়ো, বিশ্বাস করো তোমাকে ভাঙতে দেব না আমি। অতঃপর গাঢ় দীর্ঘ একটি চুম্বন এঁকে দেওয়া হলো ঠোঁটে। ঘুমের মাঝেই কেঁপে ওঠে এলিজাবেথ। বুকের ভেতর অকারণ ধকধকানি শুরু হয়। চোখ মেলে তাকাতেই কেউ আর নেই, চারপাশ নিস্তব্ধ। এলিজাবেথ ধরিভরি করে বেডসাইড লাইট জ্বালালো। হলুদ আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়তেই ফোনটা হাতে তুলে নিল।
স্ক্রিনের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে থমকে গেল। তার গালে লেপ্টে আছে কাঁচা হলুদ। চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ল বেডসাইড কেবিনেটের ওপর ছোট্ট এক বাটি, তাতে কাঁচা হলুদ। মুহূর্তেই সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল, অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে। ও ছুটে গেল ব্যালকনির দিকে। দরজা খুলে নিঃশ্বাস নিতে নিতে চারপাশে তাকালো তৃষিত চোখে মরিয়া হয়ে। নেই, কেউ নেই। শূন্য বারান্দা, শূন্য চারপাশ। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল এলিজাবেথ। কান্নার তোড়ে থরথর করে কেঁপে উঠল লতানো শরীরটা। আপনাকে আমার করার যুদ্ধেই তো নেমেছিলাম। দেখুন না, আপনার তলোয়ারেই আমি খুন হচ্ছি। আপনি কোথায় মিস্টার কায়নাত? বাঁচান আমায় এই দহনের আগুন থেকে, উদ্ধার করুন আমাকে। তারকাখচিত আকাশের দিকে তাকিয়ে অভিমানী স্বরে চিৎকার ছুড়ে দিয়ে দৌড়ে রুমে ফিরে এসে বুকের ভেতর জমে থাকা ঝড় নিয়ে আঁকড়ে ধরল দেয়ালে টাঙানো সেই প্রিন্টিংটাকে বুকে জড়িয়ে। নিজের হাতে আঁকা রিচার্ডের দুটি চোখ। এলিজাবেথ ছবিটা বুকে চেপে ধরে অঝরে কাঁদতে লাগল। তার কান্নার শব্দ নেমে গেল নিচ পর্যন্ত, দেয়াল ভেদ করে, রাত ভেদ করে একেবারে বুকের ভেতর এসে বিঁধল। দীর্ঘশ্বাস ফেলল রিচার্ড। তার আঙুলের ফাঁকে ধোঁয়া ওঠা সিগারেট, হলুদের দাগ তখনও শোকায়নি আঙুলে। সে দাঁড়িয়ে আছে জঙ্গলের ধারে, ঠিক সেই জায়গায় যেখানে একসময় সুরাকার দাঁড়িয়েছিল। আজ জায়গাটা তার দখলে। ওয়াসিম ভিলা এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে, তবু অবিশ্বাস তাকে গ্রাস করে রেখেছে। সেদিনের ঘটনার পর থেকে গার্ডদের উপরও ভরসা নেই তার। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজ পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকবে, এক পায়ে একা। সঙ্গী শুধু সিগারেটের ধোঁয়া আর অস্থিরতা। কিছু সময় পর এলিজাবেথের ব্যালকনির দিকে পাকিয়ে ধোঁয়া ছেড়ে ধীরে ভারী স্বরে আওড়াল, ডিস্টেন্স ডাজেন্ট প্রোটেক্ট ইউ ওয়েন দ্য ডেভিল লাভস ইউ। কথাটা বাতাসে মিলিয়ে যেতেই সে ফোন বের করল, ডায়াল করল কাউকে। ওপারে সংযোগ হতেই তার কণ্ঠ আরও গাঢ়, আরও কঠিন হয়ে উঠল। ডু ইট। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন বজ্রপাতের মতো নেমে এলো সেই ঘোষণা। এতদিন যাকে পৃথিবী শুধু নামেই চিনেছে, যাকে আন্দিজের হিরো বলে শ্রদ্ধায় উচ্চারণ করেছে, যার গল্প শুনলেই রক্তে শিহরণ উঠত, যার মুখ একবার দেখার জন্য বিশ্ববাসী একটি অদৃশ্য প্রতীক্ষায় ছিল, অবশেষে তার মুখ প্রকাশ্যে এলো। গণমাধ্যমে প্রকাশ করা হলো ভিক্টোরিয়া ক্রস প্রাপ্ত প্রাক্তন ফাইটার পাইলট রিচার্ড কায়নাতের ছবি। কারণ একটাই, আর কেউ যেন তার ছদ্মবেশ ধারণ করতে না পারে। ছদ্মবেশ যত নিখুঁতি হোক, মুখোশ যত যত্নে গড়া বাহক না কেন, কেউ কখনো কারো ব্যক্তিত্ব নকল করতে পারে না। সেই বিশ্বাস থেকেই রিচার্ড নিজের পরিচয়, নিজের সক্ষমতা, নিজের প্রভাব সবকিছু উন্মুক্ত করে দিল সবার সামনে। তার স্পষ্ট ধারণা সেদিন রাতে সুরাকারই পার ছদ্মবেশ নিয়েছিল। সেই কারণেই গার্ডরা বিনা বাধায় এলিজাবেথকে তার সাথে যেতে দিয়েছিল। তবু আরেকটি প্রশ্ন ক্রমাগত ঘুরপাক খাচ্ছে রিচার্ডের মনে। যদি একটি অসম্ভব, অস্বীকারযোগ্য, প্রায় অসহনীয় সম্ভাবনা। সে জানে ওটা কখনোই সত্যি হতে পারে না, তবু যতবার চোখ বন্ধ করে সেই প্রশ্নটাই অন্ধকার ভেদ করে উঠে আসে। একটা মানুষের ছদ্মবেশ এতটা নিখুঁত কিভাবে হতে পারে? রিচার্ড মাথা তুলে তাকালো আকাশের দিকে। ওয়াসিম ভিলার ওপর দিয়ে কয়েকটি হেলিকপ্টার অবিরাম চক্কর কাটছে একই বৃত্তে। পদভোলা পাখির মতো বারবার ফিরে আসছে একই আকাশে। দৃশ্যটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল রিচার্ড। সিগারেটের শেষ টুকরোটা পায়ের নিচে পিষে ফেলে আরেকটি ধরালো। ধোঁয়া ছেড়ে কানে গুজে রাখা ব্লুটুথের মাধ্যমে শুনতে লাগলো ইমান ওয়াসিমের প্রতিটি কথোপকথন, প্রতিটি নির্দেশ, প্রতিটি উদ্বেগ, প্রতিটি শ্বাস। হঠাৎ কোমরে গোজা ওয়াকিটকিতে সংকেত ভেসে এলো। গার্ডদের সতর্ক কণ্ঠ শোনা গেল। দেখা গেল টান টান দায়িত্ববোধ। অস্ত্র হাতে তারা মৌমাছির মতো ঘুরছে ওয়াসিম ভিলার চারপাশে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে অদৃশ্য শত্রুর ওপর। রিচার্ডের ঠোঁটের কোণে ফুটে উঠল অহংকারী, প্রায় নিষ্ঠুর হাসি। সেপো তার রানীকে নিজের সমস্ত ক্ষমতার আবরণে ঢেকে ফেলেছে। যার জন্য সে এতটা উন্মত্ত, যার নিরাপত্তায় সে এতটা তীক্ষ্ণ, এতটা নির্দয়, তাকে কি সে অন্য কারো হতে দেবে? প্রফেসর আনামের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে? এলিজাবেথের উদ্দেশ্য কি সফলতার মুখ দেখবে? আর সেই সাইকো মস্তিষ্কের ম্যাড বিস্ট, সে কি এত সহজে সব হতে দেবে? রিচার্ড কি পারবে তাকে আটকে দিতে, নাকি সেই অতিক্রম করে পৌঁছে যাবে তার লিলির কাছে? শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।